ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি আফরিন আনোয়ার। ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে আমাদের দেশের রাজনৈতিক আনুকূল্যে প্রদত্ত ঋণ বা এর ওপর থেকে আদৃষ্ট অনেকটা চোখ বন্ধ রেখে ঋণ প্রদানের প্রবণতা আর পরিমাণটাও অনেক বেশি লক্ষণীয়। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত কিংবা সরকার ঘনিষ্ঠ বাণিজ্যিক ব্যাংকগুলোয় এই ধরনের ঘটনা বেশি ঘটে থাকে। ফলে ঋণ প্রধানত মন্দ হয় ঋণের ঝুঁকি পর্যালোচনার দুর্বলতায়, সঠিক কাঠামো মেনে ঋণ প্রদানের অক্ষমতায়, ঋণের বিপরীতে সঠিক ও কার্যকর জামানতের অভাব থাকলে বা ব্যবসায়ের অভ্যন্তরীণ নগদ সঞ্চালন ঋণ ফেরতের জন্য পর্যাপ্ত না হলে। আমাদের আজকের আলোচনার বিষয় খেলাপি ঋণের টাকা আদায় করা যায় কিভাবে। আলোচনা করতে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর সায়েম আমির ফয়সাল এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি চেয়ারম্যান শরীফ জহির। আপনাদের দুজনকেই আমাদের আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরুতেই আসলে এই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই জনাব শরীফ জহির আপনার সাথে। আমি আসলে জানতে চাইছি যে সেপ্টেম্বর পর্যন্ত দেশে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা। ব্যাংক ব্যবসার জন্য আসলে বড় অঙ্কের এই খেলাপি ঋণ কতটা চাপ তৈরি করবে বলে মনে করছেন? না, বেসিক্যালি এই নাম্বারটা আমরা আজকে শুনতেছি, বাট এটা তো হয়ে আসছে বিগত ধরেন বছরের পর এখন যেটা হচ্ছে যে আমাদের আইএমএফ এর যে প্রেসক্রিপশনে এখানে আমরা লোন ক্লাসিফিকেশনের যে স্ট্যান্ডার্ডটা ছিল সেটাকে আরো স্ট্রিনজেন্ট করা হয়েছে, যে কারণে নাকি এনপিএল গুলো ডিসক্লোজার গুলো অনেক বেড়ে যাচ্ছে আর কি প্রত্যেকটা ব্যাংকে। এবং একটা জিনিস হচ্ছে যে এখন যে সেন্ট্রাল ব্যাংকের যে নতুন ডিরেকশন আমরা পাচ্ছি, যে আরো আমরা স্ট্রংলি জিনিসগুলোকে আমরা ট্রান্সপারেন্টলি আমরা এগুলোকে সবার সামনে নিয়ে আসতে চেষ্টা করতেছি। তো সবকিছু মিলায় আমরা চেষ্টা করব যে এনপিএল গুলো অ্যাকচুয়াল যে ইন্ডাস্ট্রি যে সিচুয়েশন সেটা জানানোর জন্য সবাইকে। তো আশা করি যে দিস ইজ স্টেপ 1 টুয়ার্ডস দ্য রিফর্ম, which is probably the right step and the right thing to do. যে যারা আমাদের স্টেক হোল্ডার আছে, যারা ডিপোজিটর বা যারা আমাদের এই ব্যাংকিং সেক্টরের সাথে জড়িত, তারা দে শুড নো দ্য অ্যাকচুয়াল ইনফরমেশন। ধন্যবাদ। আমি অনেকটাই আসলে আপনার এই যেই ব্যাখ্যাটা আপনি দিয়েছেন সেটাকে একটু টেনে ধরেই আমি জনাব সায়েম আমির ফয়সাল আপনার কাছে একটু জানতে চাইবো যে সামগ্রিক ব্যাংক খাতে খেলাপি ঋণ 16.96%। এর মধ্যে সরকারি ব্যাংকে যেই 40.35 এবং বেসরকারি ব্যাংকে 11.88%। বড় অঙ্কের এই অর্থ আদায়ের কি উপায় দেখছেন? আদৌ কোনো উপায় আছে কিনা? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে সালাম এবং আমাদের সম্মানিত সমালোচককে আমার শুভেচ্ছা রইল। আপনি দেখতে হবে যে বাংলাদেশে আজকে প্রায় 55টির অধিক আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ভিতরে আমাদের প্রায় 16 লক্ষ কোটি টাকা ডিপোজিট রয়েছে। এর ভিতরে আপনি বললেন আজকে প্রতিবেদনের শুরুতেই যে আমাদের প্রায় অন্তত পক্ষে 3 লক্ষ কোটি টাকা আজকে আমাদের নন পারফর্মিং লোনের কাতারে এসে পৌঁছে গেছে। এর ভিতরে যদি আপনি ডিস্ট্রেস লোনের কাতারে যদি হিসাব নিকাশ যদি সঠিকভাবে আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখা যাবে যে অন্তত পক্ষে কিন্তু 6 লক্ষ কোটি টাকা কিন্তু আগামী দিনে কিন্তু নন পারফর্মিং লোনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রায় বাংলাদেশের 40% কিন্তু ঋণ, যেটা বাংলাদেশের ডিপোজিটের মাধ্যমে আমানতকারীর অর্থ দিয়ে যেভাবে ঋণ বরাদ্দ হয়েছে, সেটা কিন্তু আপনার ক্লাসিফিকেশনের আওতার মধ্যে দিতে ইতিমধ্যেই যাচ্ছে। এখন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের ফাইন্যান্স উপদেষ্টা যে উদ্যোগগুলো নিয়েছে, বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য, টাকার মান ডলারের বিপরীতে ধরে রাখার জন্য, বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টকে সংস্কার করার জন্য এবং একই সাথে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আপনার নিরসন করার জন্য আমি অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু আপনার এই যে কঠোর সংকোচনমূলক মুদ্রানীতিটা প্রয়োগ করা হলো, আপনার সুদের হার বৃদ্ধি করার ফলে 9% থেকে বর্তমানে আজকে কিন্তু লেন্ডিং রেট প্রায় 16%-এর কাছাকাছি এসে পৌঁছে গেছে। অধিকাংশ ব্যবসায়ীরা কিন্তু, আমরা যখনই জরিপ করে দেখছি, অধিকাংশ ব্যবসায়ীরা কিন্তু ঋণ পরিশোধ সক্ষমতা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু হারিয়ে ফেলেছে। অনেক বড় বড় গার্মেন্টস শিল্পের সাথে সম্পৃক্ত বড় বড় শিল্প কারখানা রয়েছে, যারা কিন্তু তাদের মাসের কিস্তি দিতেও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। এটা হচ্ছে চিরতরে বাস্তবতা। তো সংকোচনমূলক মুদ্রানীতি সুদের হার আপনি বৃদ্ধি করলেও এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটি সমাধান হতে পারে না। এমনকি মধ্যম আয়ের ব্যবসায়ী, নিম্ন আয়ের ব্যবসায়ীরা কিন্তু পর্যন্ত কিন্তু আজ কিন্তু ঋণ পরিশোধ করতে যে হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি যখন সিম্পল ইন্টারেস্ট রেটে যখন আপনি কম্পাউন্ডিং করবেন, আপনার 5 বছর মেয়াদি 10 কোটি টাকার ঋণ কিন্তু আপনার দেখা যাবে যে 20 কোটি টাকা দিতে হচ্ছে। আপনার 10 কোটি টাকার ঋণ আপনার 10 বছর পরে 40 কোটি টাকা দিতে হচ্ছে। তো এখানে স্বাভাবিকভাবে একটা মধ্যম আয়ের ব্যবসায়ী বা নিম্ন আয়ের একজন ব্যবসায়ী যখন ঋণ নিচ্ছে, এত সুদের হারে কিন্তু সত্যিকার অর্থে ঋণ পরিশোধ করার সক্ষমতা থাকে না। তারপর আমার
বলতে হচ্ছে বাংলাদেশ থেকে যেভাবে উইথ ইম্পিউনিটি বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে যেভাবে হরিলুট হয়েছে, আমানতকারীর অর্থ যেভাবে হরিলুট হয়েছে, আমার সর্বপ্রথম প্রস্তাবনা থাকবে সেটা হচ্ছে আপনার জামানত উপরে নির্ভর করে আপনি যদি ঋণ বরাদ্দ করেন, ঋণ প্রদান করেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের আগামী দিনে এরকম দুর্নীতির আকার ভবিষ্যতে হবে না। আমি একটা উদাহরণ দিয়ে আমি বলতে চাই, বাংলাদেশের একটি বিশেষ ব্যাংক এবং একটি বিশেষ শিল্প গোষ্ঠী পূর্বাচলের 10 কোটি টাকার জমির বিপরীতে 500 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে বসে আছে। এখন আপনি যখন লিকুইডেশনে যাবেন, আপনি 10 কোটি টাকার জমি তো আপনি হাইয়েস্ট আপনি 15 কোটি 20 কোটি টাকা বিক্রি করতে পারবেন। আপনার কিন্তু মেজরিটি কিন্তু এই কোলাটেরাল বিক্রি করলেও, আপনি নিলামে বিক্রি করলেও কিন্তু আপনার আমানতকারীর অর্থ কিন্তু আপনি ফেরত দিতে পারছেন না। তো আমার মূল কথা হচ্ছে অতীতেই যেই জঞ্জালটা রয়েছে সেটা আসলে বাংলাদেশের 10টি 12টি ব্যাংক আসলে ভবিষ্যতে 5 বছর এমনকি 10 বছরে কি আসলে তারল্য সংকট কি মোকাবেলা করতে পারবে নাকি, সে নিয়ে আমার ব্যক্তিগতভাবে সংকট রয়েছে। আমার প্রস্তাবনা থাকবে ভবিষ্যতে যত ঋণ বরাদ্দ করা হোক না কেন, আপনার কোলাটেরালের বিপরীতে 10 কোটি টাকার জমি হলে আপনি 15 কোটি টাকার ঋণ দিবেন না, 8 কোটি টাকার ঋণ দিতে পারেন, 9 কোটি টাকার ঋণ দিতে পারেন। এবং দ্বিতীয় প্রস্তাবনা হচ্ছে কোন শিল্প গোষ্ঠীকে টোটাল আমানতকারীর অর্থের 1% বেশি কোনো ব্যাংক যাতে ঋণ বরাদ্দ, ঋণ প্রদান যাতে না করে। আপনার পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন না করলে কোনো একটা কারণে একটা বড় শিল্প গোষ্ঠীর যদি মালিক যদি কোনো কারণে দুর্নীতির সাথে লিপ্ত হয়, তখন কিন্তু সমগ্র ব্যাংকটা কিন্তু ধসে পড়ার একটি আশঙ্কা থাকে। এবং একাধিক ব্যাংকের আমরা কিন্তু আমরা উদাহরণ কিন্তু বর্তমানে দেখতে পেয়েছি। আর আমার তৃতীয় প্রস্তাবনা হচ্ছে বাংলাদেশের এই বড় বড় নামধারী কিছু শিল্প গোষ্ঠী যারা আসলে আমানতকারীর অর্থ আত্মসাৎ করেছে, আজকে আমাদের সম্মানিত সমালোচক একজন বিশিষ্ট ব্যবসায়ীর পাশাপাশি ইউসিবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে এবং চেয়ারম্যান পদে যে দায়িত্ব নিয়েছে, আমার আপনার কাছেও প্রস্তাবনা থাকবে যে ভবিষ্যতে যখন ঋণ প্রদান করা হবে অবশ্যই যাতে আমরা আমানতকারীর কাছে এই ঋণ প্রদানকারীদের তথ্য উপাত্ত যাতে আমানতকারীর কাছে আমরা পৌঁছে দিতে পারি। তাহলে আমার বিশ্বাস যে দুর্নীতির আকারটা অনেকটুকু ভবিষ্যতে কমে আসার সম্ভাবনা থাকবে, এটা বলে আমি মনে করি। অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন জনাব সাইম আমির ফয়সাল। জনাব শরীফ জহির, খেলাপি আদায় আসলে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন সেই সাথে একটু জানতে চাইবো যে যেমনটা সাইম আমির বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা যে ধরনের উদ্যোগগুলো নিয়েছে এই খেলাপি ঋণ আদায়, সেটা দীর্ঘমেয়াদী যেই পথটা সেটাকে আসলে খুব মসৃণ করবে না, আপনার কাছে কোনো ধরনের ভাবনা আছে কিনা? ডক্টর সাইমন যেটা বললো অ্যাকচুয়ালি এটা তো বাই দ্য বুকস, দিস ইজ হোয়াট ইট শুড বি ডান। বাট অ্যাকচুয়ালি যেটা হয়ে আসছে যে গত 16 বছরে দ্য ল ইজ দেয়ার। আমি যে জিনিসটা বারবার করে বলতেছি, দের ইজ ব্যাংকিং অ্যাক্ট, দের ইজ প্রপার ল, বাট লটাকে ইমপ্লিমেন্টেশন হয় নাই। এখন আমরা শুধু ধরেন আপনার কর্পোরেট হাউসেস দে হ্যাভ টেকেন আ লট অফ লোনস, তারা সিঙ্গেল পার্টি এক্সপোজার ব্রিজ করছে, সেটা আছে একটা দিকে। আবার আমি দেখতেছি যে এখানে ছোট ছোট এসএমই লোন, যেটা যে ডেফিনেশন একটা ব্যাংকের মালিক বা ব্যাংকের যারা এই ডিরেক্টর ছিল তারা কিন্তু দেখা যাচ্ছে ওই এসএমই লোনের আন্ডারেও হয়তোবা ফলস নাম ইউজ করে তারা সেখান থেকেও লোন বের করে নিয়ে চলে গেছে। এখন পুরো জিনিসটাই হচ্ছে যে মানে ব্যাংকিং যে প্রিন্সিপাল গুলো, যে আপনি একটা প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট করে তাকে লোন দেওয়া, তার এগেনস্টে সিকিউরিটি রাখা, তো সেই কোনো কিছুই তো ফলো করা হয় নাই। এবং যারা এটাকে দেখার কথা, যে সেন্ট্রাল ব্যাংক যার দায়িত্ব যে এটাকে রেগুলেট করা, তারাও যদি সেই কাজটা না করে এবং এরপরে যদি ল এনফোর্সমেন্ট এজেন্সি যেগুলো আছে বাংলাদেশে তারাও যদি এটাকে সাপোর্ট করে, তাহলে তো টোটাল সিস্টেমটাই কোলাপস করছে অ্যাকচুয়ালি, আমরা যেটা দেখলাম এখানে। এবং এখানে একটা বড় একটা পার্ট, ধরেন শুরুর দিকে আমরা দেখতাম যে হ্যাঁ একটা জমি কেনা হচ্ছে দেশের মধ্যে, সেটাকে হয়তো বা ভ্যালুয়েশন করে বেশি দেখায়, তার এগেনস্টে লোন নেওয়া হচ্ছে। কিন্তু লাস্ট 4 to 5 ইয়ার্স আমরা যেটা দেখতেছি, সেখানে ইভেন কোনো সিকিউরিটিও নাই। সেখানে আমরা হয়তো বা দেখতেছি ওডি, টাইম লোন, একদম সিম্পল ওয়েতে টাকাগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং এটা অডিটে আসলে দেখা যাচ্ছে সামহাও এটাকে ম্যানেজ করে এটাকে ডিসক্লোজ করা হচ্ছে না ঠিক মতো। তো এখন আন্ডার দিস সিচুয়েশন এখানে উই স গ্রস অ্যানোমালিস। এবং একটা যেটা আমরা সবাই জানি যে একটা বড় একটা অ্যামাউন্ট কিন্তু দেশের বাইরে এটাকে পাচার করে ফেলা হয়েছে। তো এখন আমরা যেটা বলতেছি যে অ্যাসেট রিকভারি, এখন অ্যাসেট রিকভারিতে অবভিয়াসলি কিছু কিছু অ্যাসেট তো দেশের ভিতরে আছে। এখন এত অ্যাসেটের বায়ার কে হবে, এটার মার্কেট ভ্যালু কি হবে, সো দেয়ার ইজ এ বিগ কোয়েশ্চেন টু দ্যাট। এবং এটা কে কিনবে অ্যাকচুয়ালি? আর উই ওপেনিং দিস টু ইন্টারন্যাশনাল ইনভেস্টার্স? বাংলাদেশের লোকাল ইনভেস্টাররা কি সাহস করে কি আপনার সেই অ্যাসেট কি পারচেজ করবে নাকি, সেটা নিয়ে সন্দেহ আছে। আর যেটা দেশের বাইরে যে অ্যাসেটটা আছে, উই আর টকিং অ্যাবাউট বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার্স, এবং সেটা রিয়েল এস্টেটে আছে, সেটা বিভিন্ন ফর্মে আছে। তো সেটা নিয়ে তো প্রচুর কাজ হচ্ছে। বাট আমার যেটা এখনো মনে হচ্ছে, আজকে 3 মাস হয়ে যাচ্ছে,
যে প্রপার যে একটা কেস করে, যে মানি লন্ডারিং কেস করে এবং সেটা ট্রেল বিআইপিউ থেকে ট্রেলটা দেখে যে টাকাটা অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে গেল, কেমনে সেটা ক্যাশ আউট হলো, সেটা হুন্ডি করে কোথায় পাঠানো হলো, সেই জিনিসগুলো ঠিক মতো এখন পর্যন্ত করা হচ্ছে না। আমরা আশা করতেছি এটা করতে হবে, আমরা ব্যাংক থেকেও সেই দায়িত্বগুলো নিচ্ছি। বাট ওয়ান্স উই ডু দ্যাট, তখন আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম ফাইটিং যে এজেন্সিস গুলো আছে, এনসিএ আছে, এফবিআই আছে, তাদের সাথে যদি কাজ করতে হয় আমাদের সেই কেসগুলোকে তাদের সামনে দিতে হবে। সো দেয়ার ইজ আ লট অফ সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু ইট। এবং আমার মনে হয় যে এখানে কিছুটা ডেফিসিয়েন্সি আছে, নলেজের ঘাটতি আছে এবং স্কিলড ম্যানপাওয়ারের ঘাটতি আছে, যারা নাকি এই কাজগুলোকে অ্যাকচুয়ালি করতে হবে। তো আমরা আমাদের ব্যাংক থেকে শুরু করে দিয়েছি, আমাদের রিকভারি টিম যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করতেছে, যারা লোকাল কর্পোরেট যাদের ম্যাল প্র্যাকটিস। এখানে আমরা দুই রকম লোনের যেটা ইয়েটা হয়, যে একটা হচ্ছে অ্যাডভার্স সিলেকশন আর একটা হচ্ছে মোরাল হ্যাজার্ড। জনাব শরীফ জহির, আমি আবারও আপনার কাছে ফিরবো, সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি শেষ করে এসে আরো কথা শুনবো আপনাদের কাছ থেকে। বিরতিতে যাচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা থেকে ফিরছি এখনই। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। টালি খাতায় আজকের আলোচনার বিষয়ে খেলাপি ঋণের টাকা আদায় করা যায় কিভাবে, আলোচনা করতে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর সায়েম আমির ফয়সাল এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরীফ জহির। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আমি এইবারে আমার যে প্রশ্নটা সেটি আমি করতে চাইছি ডক্টর সায়েম আমির আপনার কাছে। একটি ঋণ খেলাপি হওয়ার পেছনে আসলে প্রধান দায়টা কার? সেই সাথে আমরা দেখি যে বড় বড় খেলাপিদের ক্ষেত্রে কেবল চেয়ারম্যান, এমডি সহ তাদের এই লেভেলটার আসলে শাস্তির দাবি ওঠে। এক্ষেত্রে কি আসলে কারসাজির যে লেনদেনগুলো বা যে লোনগুলো সেই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত আছে সবার শাস্তি নিশ্চিত করা জরুরি কিনা, আপনার মতামত জানতে চাই। দেখেন, আমি সর্বপ্রথম একটা কথা আমি খুব স্পষ্টভাবেই বলতে চাই, এখানে বাংলাদেশে অবশ্যই যারা উইলফুল ডিফল্টার এবং আনউইলফুল ডিফল্টার রয়েছে তাদের ভিতরে আমার মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে একটি ব্যবধান নিয়ে আসা অত্যন্ত জরুরি। অনেক সৎ মেধাবী ব্যবসায়ী রয়েছে, নানা কারণে, আপনার অ্যাডভার্স কিছু কন্ডিশনের কারণে, ব্যবসায়িক ক্লাইমেটের অধপতনের কারণে, নানা কারণে, সুদের হার বৃদ্ধির কারণে অনেক সৎ ব্যবসায়ী, মেধাবী ব্যবসায়ী আছে যারা বর্তমানে কিন্তু আপনার ক্লাসিফিকেশন কাতারে আওতায় কিন্তু চলে আসছে। তো আমি তাদের কথা বাদ দিয়ে আমি বলছি। আর যারা মোরাল হ্যাজার্ড প্রবলেমের সাথে সরাসরি সম্পৃক্ত, যারা আসলে ঋণ নিয়েছে আত্মসাৎ করার জন্য, তাদেরকে চিহ্নিত করে অবশ্যই, এবং আমি প্রস্তাবনা রাখছি তাদের ব্যক্তি সম্পত্তি পর্যন্ত আমি মনে করি যে বাজেয়াপ্ত করা উচিত বাংলাদেশে যারা রয়েছে। আর অধিকাংশ যারা বিদেশে অর্থ পাচার করে দিয়েছে, বিশেষ করে আপনি যদি দেখেন সিঙ্গাপুর, ইউএই, ইউকে, ইউএস ইত্যাদি, কানাডা ইত্যাদি ইত্যাদি, এই দেশগুলোর থেকে আসলে বাংলাদেশ কতটুকু রিকভার করে বাংলাদেশে আনতে পারবে সেটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। আর ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতিগুলো হয়েছে, এখানে খালি আপনি পরিচালনা পরিষদের আপনার দায় দিতে হবে, এটা কিন্তু আমি মনে করি না যে একান্তভাবে তাদেরকে দোষারোপ করলে সঠিক হবে না। বাংলাদেশ ব্যাংকের এখানে কিন্তু বিরাট বড় একটি দায় কিন্তু রয়েছে। আপনি যদি প্রতিটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের যদি প্রতিটি ব্যাংক বিশিষ্ট যদি কমিটি নিয়োগ করা থাকতো, এবং যখন ঋণ বরাদ্দর আগে যখন আপনার তাদের কাছ থেকে মানে প্রপার অডিটিং করে যদি ঋণ প্রদান করা হয়, আমি মনে করি যে এখানে দুর্নীতির মাত্রা অন্তত পক্ষে 95% কমিয়ে আনার একটি সম্ভাবনা রয়েছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে কতটুকু ফান্ড রিপ্যাট্রিয়েশন হবে, বিশেষ করে আপনার সিঙ্গাপুর থেকে, বিশেষ করে ইউনাইটেড স্টেটস থেকে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ইউএস ট্রেজারি। এবং ইউএস ট্রেজারি স্যাংশনের আওতায় না আনতে পারলে আমার মনে হয় না আসলে বাংলাদেশে এই যে আপনার 10, 15, 20, 30 বিলিয়ন ডলার যেটা পাচার হয়েছে দেশ থেকে, উইদাউট ইউএস ট্রেজারি স্যাংশনস ইটস অলমোস্ট ইম্পসিবল টু রিকভার and repatriate these funds. এটা হচ্ছে একদম বাংলাদেশের এবং আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ক্রাইম লেজিসলেশনের বর্তমানে বাস্তবতা। তারপরও আমরা আশাবাদী রয়েছি যে অতীতের যে ভুলগুলো হয়েছে সেটা যাতে কোনোভাবে যাতে ভবিষ্যতে যাতে আমরা রিপিট যাতে না করি, সেদিকে আমাদের মনোযোগী হতে হবে। আমাদের সকলের অডিটিং যে প্রক্রিয়াটা রয়েছে, আজকে ব্যবসায়িক পরিষদে যারা অন্যান্য ব্যাংকের নতুন পরিষদে যারা দায়িত্ব যারা নিচ্ছে, আপনি যখন বড় এক ঋণ খেলাপির বড় তাদের বাড়ি যখন আপনি নিলামে বিক্রি করে দিবেন, আমি একজন ব্যবসায়ী হিসাবে কিন্তু অনাস্থা প্রকাশ করব। তারা যদি হঠাৎ করে আবার ক্ষমতার পালা বদল হয়ে যদি তারা ক্ষমতায় বসে, তখন কিন্তু আমার ক্রয় করা জমি নিয়ে কিন্তু ডক্টর সায়েম আমির আপনার চমৎকার ব্যাখ্যাটা শুনলাম। এই মুহূর্তে আমি আমার শেষ প্রশ্নটা আসলে করতে চাই জনাব শরীফ জহির আপনার কাছে। এই যে বলেছে যে বিগত দিনের যে ভুল ত্রুটিগুলো, সেগুলো থেকে আমরা অনেক কিছু শিখেছি। বিগত সরকারের সময়ের যারা আসলে ঋণ কেলেঙ্কারি করেছে তাদেরকে আসলে চিহ্নিত করা গেছে কিনা, সেই সাথে তাদের ক্ষেত্রে কি ধরনের শাস্তি আপনারা নিশ্চিত করতে পেরেছেন কিনা, তাদেরকে চিহ্নিত করা গেছে কিনা, আর খেলাপি ঋণের এটার প্রভাব আসলে যারা আমানতকারী তাদের ক্ষেত্রে কতটা পড়বে?
মানে এখানে অ্যাকচুয়ালি মানে যেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রপার প্রসেসটাকে ফলো করতে হবে। এখানে হচ্ছে যে ব্যাংকগুলোকে এখন প্রপার ফরেনসিক অডিট করতে হবে। ফরেনসিক অডিট মানে হচ্ছে যে আপনি যে অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে গেল, সেটা কি ক্যাশ আউট হয়ে সেটা কি হুন্ডি হলো নাকি, যদি হুন্ডি হয়ে থাকে তাহলে হুন্ডি যারা করছে তাদেরকে ধরতে হবে। করে প্রপার কেসগুলোকে আমরা আইদার সিআইডি বা অ্যান্টি করাপশন এগুলোকে দিয়ে আমাদের কেসগুলোকে লজ করতে হবে। এই কেস লজ করার সাথে সাথে আপনার এনসিএ, এফবিআই বা অন্যান্য যে ইন্টারন্যাশনাল যে বডিগুলো আছে সেগুলো নিয়ে তো আমরা কাজ করতে হবে। সো দের ইজ মানে ভেরি মানে আর্জেন্ট একটা প্রয়োজন এগুলোকে নিয়ে কাজ করার সিস্টেমেটিক্যালি। এবং করলে আমি এখনো কোয়াইট হোপফুল যে আমরা কিছু টাকা হয়তো বা একসময় রিকভারি করতে পারবো। অ্যাটলিস্ট সেগুলোর উপর স্যাংশন দিলে সেগুলোকে ফ্রিজ করা যাবে। এবং তাদেরকে যদি আমরা আইডেন্টিফাই করতে, এখন বিএফইউ ছাড়া বাংলাদেশ ব্যাংকের যে ইউনিটটা, সেটা ছাড়া কিন্তু একটা ব্যাংকের পক্ষে সম্ভব না যে টাকাটা কোন অ্যাকাউন্ট থেকে, আমার ব্যাংকের বাইরে যখন টাকাটা চলে যাচ্ছে আমি কিন্তু আর সেটা ট্রেস করতে পারছি না। সুতরাং আমাদেরকে একসাথে মিলে কাজ করে জিনিসগুলোকে আইডেন্টিফাই করে যে কারা এটার বেনিফিশিয়ারি তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। জনাব শরীফ জহির, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ডক্টর সাইমা আমির ফয়সাল, আপনাকেও। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন ডিবিসি নিউজে।